শিলিগুড়ি বিধানসভার সংযুক্ত মোর্চা প্রার্থী অশোক ভট্টাচার্যের সমর্থনে কিন্তু শিলিগুড়িতে অনুষ্ঠিত জনসভায় কিন্তু এসে পড়েছেন মীনাক্ষী মুখার্জি। বহু প্রতীক্ষার পর কিন্তু এই মুহূর্তে মীনাক্ষী মুখার্জি কিন্তু চলে এসেছে শিলিগুড়ির যে সুভাষপল্লী রয়েছে হাতিমোড়, সেই হাতিমোড়ের যে সভামঞ্চ রয়েছে সেই সভামঞ্চে কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে মীনাক্ষী মুখার্জি। আর একবার জানিয়ে দিই, আসন্ন 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ির সংযুক্ত মোর্চা প্রার্থী অশোক ভট্টাচার্য এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার সংযুক্ত মোর্চা প্রার্থী সংযুক্ত মোর্চা প্রার্থী দিলীপ সিং এর সমর্থনে কিন্তু আজকে শিলিগুড়ির বিভিন্ন স্থানে কিন্তু নির্বাচনী প্রচার স্বরূপ কিন্তু জনসভা করেছেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চা প্রার্থী মীনাক্ষী মুখার্জি। এবং এই মুহূর্তে শিলিগুড়ির যে হাতিমোড় রয়েছে অর্থাৎ সুভাষপল্লী, সেখানে কিন্তু যে নির্বাচনী জনসভা রয়েছে সেই নির্বাচনী জনসভায় কিন্তু উপস্থিত রয়েছে মীনাক্ষী মুখার্জি। তবে জানিয়ে দিই, আজ শিলিগুড়িতে আসার পর কিন্তু বাঘাযতীন কলোনিতে জনসভা করেন। এরপর কিন্তু শিলিগুড়ির উইনার্স ক্লাবের প্রাঙ্গণেও কিন্তু জনসভা করেন মীনাক্ষী মুখার্জি। আপনারা বিপুল ভোটে নির্বাচিত করে আবারও এটা প্রমাণ করে দিন, যতই করো জারি জুড়ি পার পাবে না শিলিগুড়িতে। শিলিগুড়ি পথ দেখিয়েছে, শিলিগুড়ি পথ দেখাবে। আগামী দিনে সংযুক্ত মোর্চার সরকার তৈরি হলে তার গুরুত্বপূর্ণ ভূমিকা শিলিগুড়ির মানুষ এবং শিলিগুড়ির প্রতিনিধি হিসেবে অশোক ভট্টাচার্য পালন করবেন। তাই তাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করুন। এ আহ্বান জানিয়ে মা, ভাই, বোন, বন্ধুগণ সবাইকে আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে, সংযুক্ত মোর্চার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, আমার পক্ষ থেকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের মীনাক্ষী আমাদের সভায় এসেছে। মীনাক্ষী আমাদের সভায় এসেছেন। আমি মীনাক্ষীকে অনুরোধ করব, আমাদের এখানে শয়ে শয়ে মীনাক্ষী, যারা মীনাক্ষী হয়ে মীনাক্ষীকে অভিবাদন জানান। কমরেড মীনাক্ষী রাও সালাম। এবং জানিয়ে রাখি, মীনাক্ষী মুখার্জির কিন্তু মুখোশ পড়েছে যে সমস্ত মহিলা রয়েছে তারা, এবং এই মুহূর্তে কিন্তু লাল সালাম করে কিন্তু মীনাক্ষীকে সংবর্ধনা জানানো হচ্ছে। মীনাক্ষীকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবে আমাদের ডিওয়াইএফআই এর কমরেডরা। আমি মীনাক্ষীকে অনুরোধ করছি, মীনাক্ষী একটি মঞ্চের সামনে দিকে যান। কমরেড মীনাক্ষী লাল সালাম। কমরেড মীনাক্ষী লাল সালাম। কমরেড মীনাক্ষী লাল সালাম। মীনাক্ষীকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবে যুব কংগ্রেসের পক্ষে, প্রাদেশিক যুব কংগ্রেসের নেতা কমরেড অভিষেক মালাকার। এই মুহূর্তে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সংবর্ধনা জানানো হলো এবং তার আগে কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে কিন্তু সংবর্ধনা জানানো হলো। ফুলের তোড়া দিয়ে কিন্তু সংবর্ধনা যাচ্ছে একের পর এক করে। একজন সেদিনকে বাজারে দেখা হয়েছে, তিনি বললেন যে বাবু একটা উপমা শুনে রাখো, সেটা হচ্ছে ছোটরা দেখতে সুন্দর আর বয়সে যারা বড় তারা অভিজ্ঞতায় সুন্দর। শিলিগুড়ির মানুষ অভিজ্ঞ অশোক ভট্টাচার্যকে চায়, তাই অশোক ভট্টাচার্যকে ভোট দিয়ে সকলে জয়যুক্ত করবে।
অশোক ভট্টাচার্যের নির্বাচনী প্রচারে যে জনসভা অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়ি সুভাষপল্লিতে, সেখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ যে মানুষের ভিড় তা কিন্তু উপচে পড়েছে। শুধু তাই নয়, বাড়ির যে বারান্দা রয়েছে সেখান থেকেও কিন্তু মীনাক্ষী মুখার্জিকে দেখতে কিন্তু ভিড় কিন্তু উপচে পড়ছে শিলিগুড়ির হাতিমোড় এলাকায়। আজকের এই সময় দুটো কথা বলবার জন্য উপস্থিত শিলিগুড়ি বিধানসভা নির্বাচন ক্ষেত্রে সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী শ্রদ্ধেয় অশোক কুমার ভট্টাচার্য, ভারতবর্ষের চেয়ারম্যান শ্রী যুগেশ সরকার মহাশয়, উপস্থিত কাউন্সিলর মৌসুমী হাজরা, নীতি দাস সহ ভারতবর্ষের অন্যান্য নেতারা, সত্যিকথা বলতে আজকের এই সংবাদ অবসরে আমার কথা আপনারা শুনতে আসেন। এখানে এমন একজন এই 2021-এ এমন একজন নতুন তরুণী জন্মের এই বাংলা পেয়েছে, যিনি জানিয়ে দিই যে এই মুহূর্তে যে মীনাক্ষীর যে জনসভা রয়েছে মীনাক্ষী মুখার্জি, সেখানে কিন্তু যে কর্মীরা রয়েছে, মহিলা কর্মীরা রয়েছে, তারা কিন্তু মীনাক্ষীর মুখোশ পরে কিন্তু এই জনসভায় উপস্থিত হয়েছে এবং দেখতে পাচ্ছেন মীনাক্ষীর মুখোশ পরে কিন্তু উপস্থিত রয়েছে বহু কর্মী সমর্থক, যারা কিন্তু মীনাক্ষীকে শুধুমাত্র দেখতেই জনসভায় উপস্থিত হয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি, অশোক ভট্টাচার্যের সমর্থনে আজ শিলিগুড়ির সুভাষপল্লী হাতিমোড়ে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এক নির্বাচনী জনসভা এবং সেই নির্বাচনী জনসভায় উপস্থিত রয়েছে নন্দীগ্রামের সংযুক্ত মোর্চা প্রার্থী মীনাক্ষী মুখার্জি এবং যার বিপরীতে ছিল তৃণমূলের পক্ষ থেকে মমতা ব্যানার্জি এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু ছিলেন শুভেন্দু অধিকারী। আজ শিলিগুড়ির বাঘা যতীন কলোনিতে কিন্তু জনসভা করে এবং তারপর শিলিগুড়ি উইনার্স ক্লাবের প্রাঙ্গণে এবং এখন অর্থাৎ এই মুহূর্তে শিলিগুড়ির হাতিমোড়ের সুভাষপল্লিতে কিন্তু জনসভায় উপস্থিত রয়েছে মীনাক্ষী মুখার্জি। নাটক ছিল যেখানে প্রফেসর ব্যাংকে একটা চরিত্র ছিল, নাটকটি আমার অনেক কম বয়সে দেখা। সেখানে ব্যাংক যখন উত্থানের সময় হিটলারের নাৎসি বাহিনী ছাত্রদেরকে তুলে নিয়ে যাচ্ছে, ব্যাংক ভাবলেন যে ব্যাংকের বেশ কিছু গবেষক ছাত্র ছিল, তাদেরকেও নাৎসি বাহিনী গুন্ডারা তুলে নিয়ে গেছে। ব্যাংক ভাবলেন যে আমার তো কাজ বিজ্ঞানের সাধনা করা এবং বিজ্ঞানের সাধনা করতে আমার প্রথম কাজ, সেটাই আমি করি। তিনি সেদিন কোনো বন্ধুবাদের আশ্রয় যাননি। একদিন সেই দিন যায়, রাত যায়, একদিন সেই হিটলারের সশস্ত্র বাহিনী ম্যামদেরকে দরজায় করা কারণে ম্যামদেরকে তুলে নিয়ে গেলেন ম্যামদের কারার উন্নতে। সেদিন কাল থেকে ম্যামদের ভেবেছিলেন যেদিন আমার ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেদিনই আমার প্রথম প্রতিবাদ করা হয়েছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এই হিটলারের তারাশাহীর বিরুদ্ধে। সেদিনে প্রতিবাদ করতে পারে বলে আজকে আমাকে এই কারাগার ভোগ করতে হচ্ছে, সেদিকে আমার ছাত্রদের সাথে রাস্তা দেওয়া হয়েছে। আজকে এই অঞ্চলে গণতন্ত্রপ্রিয় নাগরিকদের কাছে আমার একটা বিরোধ নিবেদন যে ফ্যাসিবাদী শক্তি তারা ভারতবর্ষের সাথে সাথে বাংলাতে বাধাচারা দিচ্ছে, সেই ফ্যাসিবাদী শক্তিকে রোধবার জন্য বাম এবং গণতান্ত্রিক ঐক্য এবং সংযুক্ত মোর্চা যে লড়াইয়ে সামনে এসে আপনারা দেরি করবেন না, দেরি করলে ব্যাংকের মতো ভুল হয়ে যাবে। আপনারা এখন বেরিয়ে আসুন রাস্তায় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। সবাইকে আজকে এখানে এত বেশি মাত্রায় মানুষ আসার করে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, জাতীয় অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। কারণ আজকে যিনি যার আকর্ষণে আপনারা এসেছেন এবং আমিও এসেছি, এই মুহূর্তে যারা তার
ফ্যান ফলোয়িং বলা যেতেই পারে যে মীনাক্ষীর কিন্তু ফ্যান ফলোয়িং অনেকটা বেড়ে গিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে মীনাক্ষীর যারা ফ্যান রয়েছে তারা কিন্তু মীনাক্ষীর সাথে সেলফি অর্থাৎ নিজস্বী নিতে কিন্তু ব্যস্ত, আবার কেউ বা দূর থেকে কিন্তু ফটো ক্যাপচার করে নিচ্ছে মীনাক্ষী। এবং দেখতে পাচ্ছেন যে একজন নয় দুজন নয় বহু মানুষ কিন্তু মীনাক্ষীর ছবি তুলতে ব্যস্ত রয়েছে এই মুহূর্তে। ধন্যবাদ, অভিনন্দন। আমরা যার জন্য অপেক্ষা করছি গম্ভীর মীনাক্ষী আমাদের হৃদয় মীনাক্ষী, গম্ভীর মীনাক্ষী নবান্ন অভিযানে পুলিশের ওপর আগুন তুলে, চন্দ্রকোনার উপরে আগুন তুলে কথা বলা মীনাক্ষী, নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে 2জন বহিরুহ যারা এই রাজ্যকে লুট করছে তাদের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করবা মীনাক্ষী। সেই মীনাক্ষী আজকে আমাদের এই সভায় বললেন, উপস্থিত প্রত্যেক কংগ্রেস অনুরোধ করছে মীনাক্ষীকে আপনারা অভিনন্দন জানান, বলবেন কংগ্রেস মীনাক্ষী। এই মুহূর্তে কিন্তু মীনাক্ষী মুখার্জি কিন্তু বক্তৃতা রাখছেন জনসভার মঞ্চে। আমাদের সংযুক্ত মোর্চার নেতৃত্বরা, আমাদের পার্টির নেতৃত্বরা এবং আমাদের এবং আপনাদের প্রত্যেকের গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষে এবং গোটা দুনিয়াতে গোটা পশ্চিমবঙ্গের বাম রাজনীতি এবং সাধারণ মানুষের সাথে কাজ করার জন্য শিলিগুড়ি কর্পোরেশন মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে এটাই কাজ, এটাই কর্তব্য। সে কাজ করার জন্য যারা সামনের সারিতে এসে লড়াই আন্দোলন প্রতিনিয়ত করছে আপোষহীনভাবে, তাদের মধ্যে অন্যতম একজন মুখ আমাদের এখানকার আপনার আমার সকলের প্রিয় আমাদের অভিভাবক আমাদের রসভট্টাচার্য, এবারের ক্যান্ডিডেট। আমরা আপনাদের কাছে এখানে গোটা পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে তো অবশ্যই, এবং নন্দীগ্রামে যে সমস্ত ছাত্র যুব বামপন্থী শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় মানুষরা এই চরম সন্ত্রাসের মুখে পড়ে দিয়েছেন, তাদের পক্ষ থেকেও আপনাদের কাছে আমরা আবেদন করছি যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, বেকার ছেলে মেয়েদের কাজের ভবিষ্যতের জন্য শিলিগুড়ি থেকে, পশ্চিমবঙ্গ থেকে, যেখানে গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে আপনাদের দিকে, সেখান থেকে কমরেড অশোক ভট্টাচার্যকে ভোট দিয়ে আবার এমএলএ করে বিধানসভার ভেতরের লড়াইটাকে তীব্র করে তোলার জন্য আপনাদের উপরে গোটা পশ্চিমবঙ্গ যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আপনারা পালন করবেন, আর পালন করার জন্য নিজেদের 100% নয় 200% দেবেন, এই আস্থা আমরা আপনাদের কাছে রাখছি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে এখানে আমার মুখের ছবি দিয়ে আমাদের কিছু ভাইয়েরা বোনেরা এখানে বসে আছে, এবং একটু আগে পার্থদাও বলছিল যে শাসকের চোখে চোখ রেখে লড়াই করা, নবান্ন অভিযান বা অন্য কোথাও বা নন্দীগ্রাম, সব এখানে কোনো ব্যক্তি লড়াই করে না, এখানে কোনো মুখও লড়াই করে। এমন একটা নীতি, এমন একটা আদর্শ, যে নীতি যে আদর্শ আমাদেরকে সাহসী হতে শেখায়, যে নীতি যে আদর্শ আমাদের মেরুদণ্ডটাকে শক্ত রাখতে শেখায়, যে নীতি যে আদর্শ আমাদের কাছে মানুষের স্বার্থ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে শেখায় না, সেই নীতিটা, সেই আদর্শটা লড়েছে নন্দীগ্রামে আর শেখায়। তার জন্য কোনো মুখ নেই, কোনো মুখ। कोई टीएमसी करता है तो कोई भाजपा करता है, इन सभी से हम लोग पूछते हैं, इस बार भी पूछ रहे हैं कि ভালো তো করে যাও, ওটা পশ্চিমবঙ্গের জন্য, ওটা ভারতবর্ষের জন্য। যেহেতু বিধানসভা নির্বাচন এখানে, তাই हम लोग पूछना चाहते हैं तृणमूल का जो कर्मी है, भाजपा का जो कर्मी है, जो भी है, ऊपर से नीचे तक आपका जो नेता है, जो आपका एमएलए है, जो आपका एमपी है, एक बार सीने में हाथ रखकर आप लोग बोलिए যে যাদের জন্য ঝান্ডা বাঁধছো ভাই, তারা তোমাদের চোর নয় তো, তারা দুর্নীতি করেনি তো, তারা ঘুষ নেয়নি তো, তৃণমূল বিজেপির যারাই থাকুক তারা বুকে হাত রেখে কথা বলতে পারবে না, পারবে না। আর আমরা যখন বলেছি যে কি রে তোদের আপনাদের কোথাও কোনো মনে শঙ্কা নেই তো, যে কোনো নেতার জন্য ঝান্ডা বাঁধতে যাচ্ছি, সেই নেতা দল পাল্টে নেবে না, চুরি করবে। আমাদের কর্মীরা বলেছে আমরা কোনো নেতার মুখ দেখে আসিনি দিদি, আমরা ঝান্ডাটা দেখে এসেছি, আমরা নীতি দেখে এসেছি, নীতি আর ঝান্ডাটা আমাদের
একটা জায়গাতে খুব মিল আছে, পশ্চিমবঙ্গে, भारतवर्ष। वो लोग खुद बोलते हैं कि झूठ मत बोलिए, झूठ मत बोलिए, बीजेपी बोलते झूठ मत बोलिए, और अंदर झूठों का मंडी बैठा हुआ है, मैंने हाथ बसे झूठे थे, झूठों का मंडी बैठा हुआ है या बाहर लिखा हुआ है झूठ मत बोलिए। तृणमूल भी ऐसा ही बोलता, चोरों ने गौर से कहा चोरी मत कीजिए, अंदर चोरों का मंडी बैठा हुआ है, बाहर लिखा हुआ है चोरी मत कीजिए। যেটা যা কাজে অভ্যস্ত সেই কাজ করেছে। গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে পলিসিটা আজকের ভারতবর্ষকে, আজকের পশ্চিমবঙ্গকে পিছনের দিকে নিয়ে যেতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আর শিলিগুড়ির মাটিতে আমাদের লড়াইটা শক্ত ভিটের উপরে দাঁড়িয়ে আছে। বামপন্থী ঘাঁটি, মানুষের জন্য, মানুষকে সাথে নিয়ে কাজ করা, এই যে কর্পোরেশনে কাজ করা, এই যে পঞ্চায়েতে কাজ করা, এই যে মিউনিসিপ্যালিটিতে কাজ করা, এই কাজ করার জন্য যে কাঠামো দরকার হয়, এই কাঠামো কারো দয়াতে, কারো দীক্ষাতে পাওয়া যায়নি। বামপন্থীদের লড়াই, আন্দোলন, বিভিন্ন অনেক সময় ধরে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মধ্যে দিয়ে পঞ্চায়েতি ব্যবস্থা, তারপরে পৌরসভা, তারপরে পৌর নিগম ব্যবস্থা, আর তার জন্যই ওয়ার্ড কমিটি। তার জন্য ভোটে জিতে হাওয়া হয়ে ঘুরে বেড়ানোটা সরকার নয়। সরকার মানে গাড়ি হাঁকিয়ে, সিকিউরিটি গার্ড নিয়ে আর শুধুমাত্র মিডিয়ার সাথে কথা বলা নয়। সরকার মানে হুইল চেয়ারে বসে নিয়ে পাটা সামনের দিকে তুলে ভাষণ দেওয়া মানুষ সরকার নয়। সরকার মানে হলো মানুষের সামনে এসে দাঁড়াতে হবে, মানুষের কথার উত্তর দিতে হবে, মানুষের প্রশ্নের সামনে মাথাটা তুলে দাঁড়াতে হবে, তাকেই বলে সরকার। আর সেই সরকার মঞ্চেও বসে আছে, কাউন্সিলররা গোটা শিলিগুড়ি কর্পোরেশনে দাপি আপনাদের মুখের সামনে দাঁড়িয়ে কাজ করে, একেই বলে সরকার। আর এই সরকারই আছে যে গোটা দুনিয়ার আর্থিক নীতির ভারসাম্য কি হবে সেটা ঠিক করবে। সবাই বলছে না অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থনৈতিক মন্দা হলে কি হবে না, হাতে কাজ আসবে না। হ্যাঁ, নেই তো কাজ, গোটা দুনিয়া জুড়ে কাজ নেই, গোটা ভারতবর্ষ জুড়ে কাজ নেই, পশ্চিমবঙ্গ তো আর বাইরে যেতে পারে না, নেই তো কাজ আমাদের। কাজ নেই বলে তো বাজারে জিনিসপত্র কিনতে পারছি না, কাজ নেই বলেই তো কারখানাতে উৎপাদিত যে জিনিস, সেই জিনিস বাজারে বিক্রি হচ্ছে না। তাহলে কাজ পেতে গেলে কারখানা করতে হবে, কারখানা চালাতে গেলে বাজার চলতে হবে, বাজার চলতে গেলে আপনার আমার হাতে টাকা থাকতে হবে, আর আপনার আমার হাতে টাকা থাকতে গেলে আপনার আমার বছর কাটানোর জন্য আর মেধা কাটানোর জন্য একটা জায়গা থাকতে হবে। সেই জায়গাটা আজকে পশ্চিমবঙ্গের তৃণমূলের পার্টি এবং দেশের বিজেপির পার্টিটা সেই জায়গাটা দিতে পারছে না, পারছে না দিতে। কেন পারবে না দিতে? ছোট ছাতা, তৃণমূলের ছোট ছাতা, সেই ছোট ছাতার তলাতে এরা সমস্ত গুন্ডা, বদমাশ, দুষ্কৃতীদেরকে নিয়ে এসেছে। এরকম কোনো পার্টি দেখেছেন? এরকম কোনো পার্টি? আমরা যেখানে থাকি সেখানে একটা ছেলে আছে, তৃণমূল করে, তৃণমূল করতে গিয়ে পাড়াতে পাড়াতে ঘুরে বেড়ায় আর মানুষকে বলে কাকিমা তোমার বাড়ি তৈরি করে দিতে হবে, ছবি তুলে দিচ্ছি, আধার কার্ড জমা দাও, ব্যাংকের খাতা জমা দাও। বলেছে আমার তো নিজের জমি করে, তাহলে পায়খানায় বানিয়ে নাও একটা। পায়খানাও বানাতে গেছে, ওকে কি করতে হবে? বলছে 2000 টাকা। বলছে খাবার ঠিক নেই, কবে পায়খানা করবো তার জন্য তোকে 2000 কেন দেবো? তোকে কেন 2000? বলে 2000 দিবে না, 1000 দাও, 1000 নয় তো 500, 500 নয় তো 200। বলছে যে 1 পয়সা নেই। বলছে কাকিমা 20 টাকা দিয়ে দাও, পার্টি অফিসে সবাই জানে তোমার বাড়িতে পায়খানা তৈরি করার জন্য এসেছে। 20 টাকা না নিয়ে গেলে পার্টি অফিস তো দূরের কথা, পার্টি অফিসের বাইরেও ঘুরঘুর করতে দেবে। তৃণমূলের নীতি, না চুরি করতে পারলে হবে না, দুর্নীতি করতে পারলে হবে না, না মানুষকে লুটে খেতে পারলে হবে না। তাই তো পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের এমএলএরা, তৃণমূলের এমপিরা, তৃণমূলের নেতারা, প্রধানরা, পঞ্চায়েতের কাউন্সিলররা, মেয়ররা এরা আজকে খোলা গলাতে বলছে যে হ্যাঁ আমরা চুরি করেছি, কিন্তু তোমরা কি পারবে আমাদেরকে অ্যারেস্ট করে নিতে? আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, শিলিগুড়ির সাধারণ মানুষের কাছে প্রশ্ন করতে চাইছি যে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে, যে প্রবল ঝড়ে যখন গোটা পশ্চিমবঙ্গ থেকে লাল ঝান্ডাটাকে সরে যেতে হয়, প্রবল ঝড়ে যখন এখানকার পঞ্চায়েতের ভোটে, কর্পোরেশন
কর্পোরেশনের ভোটে যখন জিততে পারে না, তখন গোটা পশ্চিমবঙ্গের বুকে এমন একটা নাম যেখানে শিলিগুড়ি সাধারণ মানুষ বলেছে যে যতদিন থাকবো এখানে মানুষের সাথে কাজ করার জন্য লাল ঝান্ডাকে ধরে থাকবো। আজকে সেই লাল ঝান্ডা কাজ করার জন্য সংযুক্ত মোর্চাকে কংগ্রেসকে আইএসএফের সাথে নিয়ে লড়াই আন্দোলন চলছে। করছে লড়াই আন্দোলন কাজ দেওয়ার জন্য, কারখানা তৈরি করার জন্য, সেই কাজের জন্য লড়াই চলছে। ভোট এসছে বলে অশোক ভট্টাচার্যকে আমরা ভোট দিতে বলছি না, ভোট এসছে বলে। ভোট আসবে যাবে, কিন্তু গোটা পশ্চিমবঙ্গের উন্নতির জন্য যদি আপনাকে কোথাও এক জায়গায় ঠান্ডাতে শান্তিতে দাঁড়াতে হয়, সেটা হলো সংযুক্ত মোর্চার নেতৃত্বে একটা জায়গা, সেই জায়গাতে সংস্কৃতির সঙ্গে সেখানে আপনাকে দাঁড়াতে হবে। ভোট আপনাকে বাম দিকেই দিতে হবে, ভোট আপনাকে সংযুক্ত মোর্চাকে দিতে হবে। কারণ ওরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে আছে, যারা তৃণমূলের পার্টিটা করছে, তারা আজকে ঘুষকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। ওই कहता है যে চলো ঘুষ দিয়েছে তো কি হয়েছে, ক্ষতি? কোনো ক্ষতি নেই, টাকা আছে দিয়েছে। নন্দীগ্রামে যখন প্রচার করছিলাম তখন দেখেছি এক সময় বামেদের কর্মী ছিলেন, প্রচুর মার খেয়েছেন, কেস হয়েছে। আজকে একটা ঝুপড়ি দোকান দিয়ে বসে আছে, বসতে পারেন না, বেঞ্চের উপরে বালিশ দিয়ে বসে আছেন, দোকানে কিছু বিক্রি বাটা হয় কিনা তারও ঠিক নেই, প্রচুর কেস চলছে। আর সেখানে এখনো পর্যন্ত নিজের জমি বন্ধক দিয়ে 1.5 লক্ষ টাকা তৃণমূলের পার্টিকে নেতাদেরকে ঘুষ দিয়েছে। কেন না, তার ইংরেজিতে একা করা ছেলেটার জন্য একটা চাকরি হয়েছে। সেই ছেলেটা নন্দীগ্রামের বুকে আজকে লোকের বাড়িতে বাড়িতে চুল কিনছে, চুল। আর দুপুর বেলায় তার মা চোখের জল ফেলে সেই চুলটাকে আঁচড়ে দিয়ে প্রসেসিং করছে। পরদিন সেই চুলটাই এমএ পাস করা ছেলেটা বিক্রি করতে বেরোচ্ছে অন্য রাজ্যে, বন্দরে। সবাই মিলে একসাথে চুলটা সেখান থেকে রপ্তানি করার জন্য বাইরে চলে যাচ্ছে। তাহলে স্কুলের চেয়ারগুলো কি হবে? স্কুলের চেয়ারগুলো কি হবে? আমি যদি বলতেই পারি যে পরীক্ষায় পাস করিনি, ঘুষ দিতে পারিনি, তাই চাকরি হয়নি, অন্য কোথাও চাকরি করে নেব, অন্য কিছু কাজ করে নেব। কিন্তু একবার ভাবুন তো, এই স্কুলগুলোতে যে সমস্ত বাচ্চাগুলো পড়তে যাবে, তারা যদি ঘুষ দেওয়া মাস্টারমশাই দিদিমণিদের কাছে পড়তে যায়, তাহলে আপনার আমার বাড়ির ভবিষ্যৎ কোথায় যাবে? তাহলে পশ্চিমবঙ্গের সরকারটা ঠিক করছে যে সাদা খাতা জমা দিয়ে স্কুলের চেয়ারে বসবে, আর ইংরেজিতে এমএ পাস করার ছেলের বাপটা জমি বন্ধক দিয়ে 1.5 লাখ টাকা ঘুষ দিয়ে আর রাস্তায় ঘাটে ফেরত করে ঘুরে বেড়াবে। তাহলে শিলিগুড়ির মানুষকে নির্ণয় নিতে হবে যে যারা এই পলিসিকে সেট করেছে, যারা এই সিস্টেমকে সেট করেছে, সেই সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তৃণমূলের পার্টিটা পারবে না পশ্চিমবঙ্গে রুখে দাঁড়াতে, পারবে না। তৃণমূলের পার্টিটা প্রত্যেকদিন কনফিডেন্স ল্যাক করছে। তাছাড়া তৃণমূলের পার্টিটা আপনি ভাবুন, নবান্ন থেকে ফোন করছে, নবান্ন থেকে ফোন করছে, ফোন করে বলছে বিজেপিকে অবরোধ করছে, পাতে পায়ে ধরছে, বলছে যে আমার দুটো নৌকাকে এবারের মতো তুমি বাঁচিয়ে দাও, তুমি বিজেপি করছো তো কোনো ব্যাপার নেই, তুমি আমাকে বলতে দাও, বলেছে না? নবান্ন থেকে ফোন করে। আচ্ছা, আপনি ওইটা পারবেন, শিলিগুড়ির সাধারণ মানুষ শুভমুখী সম্পন্ন। আপনি ভাবুন, নবান্নর কোন দল লিক হয়ে যাচ্ছে, মানে হাসিটার কি অবস্থা, সরকারটার কি অবস্থা। যত বস্ত্র আটুনি তত পরিষ্কার করে ফোন করছেন, বলছেন যে ওকে মাটির তলায় পুঁতে দিন। অত মাটির তলায় পুষবেন? ওই তো কঙ্কাল কাণ্ডকে পুঁতেছিলেন, জাগিরাও বেরিয়েছে, কঙ্কাল কাণ্ড বেরিয়েছে, সিবিআই, সুপ্রিম কোর্ট আবার বাঘের বাচ্চাকে ফিরিয়েছে, ভোটের দিন পিছন ফিরে কাটিয়েছে, তৃণমূল হওয়া হয়ে গেছে। আর সেদিনকে তৃণমূলের পার্টিরা গভর্নমেন্ট হসপিটালে, নীল সাদা রঙের হসপিটালে জেনারেল বেডে অ্যাডমিট হয়ে গেছে। ফার্স্ট ফেজের ইলেকশন, সেকেন্ড ফেজের ইলেকশন দিদিমণি নিজে বলছে যে আমি বয়ালে আজকে বয়ালে একজন আরো কর্মী, রাজনৈতিক কর্মী খুন হয়েছে তৃণমূল বিজেপির সঙ্গে মারামারি। আজকে সেখানে আবার কি কাণ্ড হবে জানি না, আস্তে আস্তে গাড়িতে এখন খবর পেল যে নন্দীগ্রামে আবার তৃণমূল বিজেপির সংঘর্ষ হয়েছে, এবং তাতে আমাদেরও কাউকে তাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে, চেষ্টা চলবে। 2রা মে পর্যন্ত দুজনে নখ, কান, দাঁত সব বের করে নিয়ে, সিং বের করে নিয়ে সেই চেষ্টা করবে। কিন্তু সেকেন্ড ফেজের ইলেকশনে হচ্ছে যে না, আমি ভোট ছাপ্পা করতে দেবো না। শুনে গা বমি করছে না, অ্যালার্জি হচ্ছে না শরীরে, হওয়া তো উচিত। যদি শরীরে অ্যালার্জি না হচ্ছে তাহলে বুঝতে হবে
পার্টিগুলো শেষ হচ্ছে। যে তৃণমূলের পার্টিটা 132টা পঞ্চায়েতে পৌরসভার পৌর নিগমের ইলেকশন করতে যায়নি, 13তে 18তে পঞ্চায়েতের ইলেকশন করতে যায়নি, বুথ ছাপ্পা করেছে, রিগিং করেছে, কাউন্টিং এ রিগিং করেছে, তারপরেও জিতে যাবার পরে পঞ্চায়েতের অফিসটা খুলতে দেয়নি, সে এখন বলছে আমি বেড়া হয়েছি, মাছ খাবো না, আসছো না, কাশি যাবো। আর সে ছাপ্পার বিরুদ্ধে রাস্তায় বসছে, সে ছাপ্পার বিরুদ্ধে রাস্তায় বসছে। গ্রামে ডাকাত করেছিল, সবাই পালিয়ে গেছিল, একজন পালায়। সবাই বলতো তোমার এত সাহস, এই যেমন আমাকে এখন ফুল দিয়েছে, উত্তরীয় দিয়েছে। এখন আমিও বুঝছি যে এটার ভার এত আছে যে যার জন্য লাল ঝান্ডা হাতে ধরে তপস্যা করতে হয়, আর মানুষের সাথে থাকতে হয়, আর মাথাটা নিচে রাখতে হয়, মাথাটা নিচে রাখতে হয়। এখানে ব্যক্তি বিনাক্ষী নয়, এখানে এই উত্তরীয়টা দেওয়া মানে লাল ঝান্ডাকে দেওয়া, বামপন্থার নীতি আদর্শকে দেওয়া, মাথাটা নিচে থাকবে কিন্তু সিদ্ধারাটা সোজা থাকবে। তার জন্য সেরকমই একজন ছিল যে ডাকাত করেছে, ফির ভি ভাগ নেই সকে, লোকের সবাই ধন্যবাদ করলো, বলছে যে বাপরে তোমার এত সাহস কি করে? বললো তারা সাহস নেই, আমার কথাটা আগে শোনো। বললো বলো তুমি পালালে না কেন, তুমি ভয় কেন পেলে না? বলছি ভয় তো আমারও লেগেছিল, ভয় তো বুকটা ডিমডিম করছিল, যেই বুঝি ডাকাতরা আমাকেও মারলো। তো বললো পালালি না কেন? বললো পালাবো কি করে, দু গায়ে তো বড় বড় বোধ আর ফাইলেরিয়া, দৌড়াতে তো আমি পারি না, তাই পালাতে না পেরে গোদা বড় বীর। বয়ালে এখন গোদা বড় বীর ছিল, অবরুদ্ধ হয়েছিল না, অবরোধ করে রেখেছিল ওকে কেউ, সেটা দোসরা মেয়ে বললো, সেটা দোসরা মেয়ে বললো। সেদিনকে পার্টিটা তৃণমূলের কনফিডেন্স ব্যাক করতে করতে কেবিনে শিফট করেছে। আর থার্ড ফেজের ইলেকশনে ডায়মন্ড হারবারে দেখলাম যে শওকত মোল্লা বলে একজন আছেন, যিনি নাকি দোর্দণ্ড প্রতাপ নেতা। আমরা বললাম এলাকাতে প্রতিকুলের ওখানে গিয়েছিলাম প্রচারে, বললাম দোর্দণ্ড প্রতাপ নেতা, বললো দোর্দণ্ড প্রতাপ নেতা নয় দিদি, এরা হচ্ছে দুষ্কৃতী যাদেরকে তৃণমূলরা শেল্টার দিয়েছিল। আজকে সেও রাস্তায় বসতে বাধ্য হয়েছে, তার মানে সেও সুযোগ করতে পারেনি। আর তৃণমূলের পার্টিটা আস্তে আস্তে আইসিইউতে ভর্তি হচ্ছে। আমরা বলছি 10 তারিখ 17 তারিখ 22 তারিখ যত যাবে পার্টিটা আস্তে আস্তে কমাতে যাবে। এই পার্টিকে কেউ রক্ষা করতে পারবে না, কারণ এরা ঘুষকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। কারখানা কাজের প্রশ্নকে এরা তুলার দুয়ারে নিয়ে গেছে। গোটা পশ্চিমবঙ্গে যত বেকার হয়েছে এরা আমাদের বেকারদের কোমরটাকে ভেঙে দিয়েছে। পুরোনো বাড়িতে নীল সাদা রং, একটু নতুন বাড়িতে নীল সাদা রং, শুধু রং করে দিলে আর বড় লাইটের নিচে ছোট লাইট লাগালেই বলছে সবার উন্নয়ন হয়েছে। কি কাণ্ড! বলছে সবাই এই উন্নয়নের ভাগিদার। বলছে আমি এখন গল্প ধরি, পাতা ছিঁড়ে নিলেও প্রকল্প, গাছের থেকে ছাল ছাড়িয়ে দিলেও প্রকল্প, ফল তুলে দিলেও প্রকল্প, আর গাছটাকে যদি হিলিয়ে দেয় হাওয়া লাগে তাতেও বলছে প্রকল্প। মরার থেকে হওয়া, হওয়ার থেকে মরার পর্যন্ত সবার কাছে ভাতা আছে। আপনি কি চান? শিলিগুড়ির বেকার ছেলেমেয়েরা কি চায়? যারা লেখাপড়া শিখেছে তারা, যারা লেখাপড়ার কলেজ স্কুলের গণ্ডি পার হতে পারেনি তারা কি চায়? সরকার চাইছে ভাতা দিতে, সরকার চাইছে ভিক্ষা দিতে। আমরা কি চাই? চিরকাল ভাতা আর ভিক্ষাতে বেঁচে থাকবো, নাকি মাথা উঁচু করে নিজেদের কাজ কারখানা দাবিতে মাথা উঁচু করে একটা চাকরি নিয়ে বেঁচে থাকবো? পুরোহিতের মন্দিরের পুরোহিত আর মসজিদের মোল্লা মুয়াজ্জিনদের কাছে প্রশ্ন করলো যে আপনারা কি চান? আজকে ওরাও বলছে যে অঙ্ক শুধুমাত্র পিকে জানে না, আমরাও অঙ্ক জানি। তুমি মাসে আমাকে 1,500 টাকা দিয়ে দেবে, তাহলে গোটা বছরে 12 মাসে 12,000 আর 6,000 18,000 টাকা। আর আমার ছেলে যদি চাকরি পায় তাহলে স্টার্টিংয়ে 26,000 টাকা পাবে। এটা 1 বছরের ভাতার থেকে বেশি। আমার বাড়িতে যে দুটো বেকার আছে, সেই বেকারের চাকরি চাই, আমরা ভাতা চাই না। কিন্তু সরকার চাইছে যে ভিক্ষা বৃত্তিতে বেঁচে রাখতে আমাদেরকে, কারণ ওরা পারবে না, চাকরি পারবে না। আর এই তৃণমূলকে জব্দ করার জন্য বলছে যে বিজেপি আসবে, বিজেপি দলবদল করছে। বলছে আমরা তো বেশি কিছু পাল্টাইনি, আগে দুটো ছোট ফুল ছিল, দুটো ছোট ফুল যা সাইজ ছিল দুটোকে এক করে দিন, সাইজ একই হবে, একটা বড় ফুলের ওই জন্য ফুলে ঢাকাও যায়, ওই ফুলে ঢাকাও যায়। আমরা বললাম সে তো ঠিকই, এই ফুলে ঢাকা যায় ওই ফুলে ঢাকাও যায়, একই ব্যাপার, কোনো ব্যাপার না। কারণ আমরা যখন বিজেপির ক্যান্ডিডেটের লিস্টটা দেখছি তখন দেখছি 147 জন এতদিন তৃণমূল
তিনি এই পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির সুপ্রিমো। তারা বিজেপির পার্টিটাকে নিয়ে এসেছে। আর ওই বিজেপির পার্টিটাই আজকে বলছে যে আমরা গোটা পশ্চিমবঙ্গকে সোনা দিয়ে আমরা মরে দেবো। কোন সোনা দিয়ে মরে দিতে চাইছেন? কেন পারলেন না উত্তরপ্রদেশকে সোনা দিয়ে মরতে? আজকে উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ এখানে এসেছে, এসে বলছে যেখানে উত্তরপ্রদেশের মতন সরকার চলবে। দার্জিলিং এ, জলপাইগুড়ি, শিলিগুড়ি এখানকার ছেলে মেয়েগুলো এবার কি জিন্স ছেড়ে দিয়ে আর শাড়ি পরে ঘুরে বেড়াবে? আর যারা শাড়ি পরতে চায়, যারা জিন্স পরতে চায়, তাদের এই পড়া, তাদের এই নিজেদের কথা বলা, তাদের এই আচার আচরণ কারা নির্দিষ্ট করবে? একটা পার্টি? এটা হতে পারে? এটা শিক্ষিত মানুষেরা সেই কাজগুলো করবে? আজকে কি বলছে যোগী আদিত্যনাথ এসে? বলছে এখানে অ্যান্টি রোমিও স্কোয়াড করবে, অ্যান্টি রোমিও স্কোয়াড করবে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিয়েছে যে বিয়ের পর প্রেম করতে পারো, এখন এখানে আমাদের প্রেম করার অধিকার কোনো অন্তর্ভুক্ত করবে। এই পশ্চিমবঙ্গটা তো কল্পনা দত্ত কুটুদার সাথেও বলেছিল, তার জন্য অপেক্ষা করেছিল স্বাধীনতা সংগ্রামে। সেখানে বলছে আমরা কি করে দেবো অ্যান্টি রোমিও স্কোয়াড। অ্যান্টি রোমিও স্কোয়াড হবে, কে কার সাথে প্রেম করবে সেটা ঠিক করবে, কে কার সাথে প্রেম করবে, কে কার সাথে বিয়ে করবে, বিয়ে করার পর সে সংসার চালাতে পারবে কিনা আজকে এটা সবথেকে বড় প্রশ্ন। কে কার সাথে প্রেম করবে সেটা বড় প্রশ্ন নয়, এটা বড় প্রশ্ন নয়। আর যারা আসল ইস্যু থেকে নজর ঘোরাতে চাইছে তারা এইসব ফালতু কথা বলে বেড়াচ্ছে যে অ্যান্টি রোমিও স্কোয়াড করবে। তাহলে যদি অ্যান্টি রোমিও স্কোয়াড করে তাহলে কি হবে? যে আমরা যারা আছি, আমার থেকে কম বয়সের ছেলেপুলেরা আছে, তাদের থেকেও বেশি ভয়। শোভন বাবু বলছে আমার তো বেশি ভয়, তাহলে আমার দু বাড়ি দু আলমারি জামা কাপড় নষ্ট হয়ে যাবে, সব ম্যাচিং করে কিনেছিলাম, সব ম্যাচিং করে কিনেছিলাম। ওটা ভারতবর্ষ জুড়ে যে সংস্কৃতি ওরা আনতে চাইছে, এই সংস্কৃতি আমাদের নয়, এই রাজনীতি আমাদের নয়, এই অর্থনীতিও আমাদের নয়। যে অর্থনীতিতে ওটা দেশের পার্টিটা আজকে যে পলিসিতে চলতে চাইছে সেই पॉलिसी আমাদের নয়। কি করেছে? जब कोरोना चल रहा था तब देश का सरकार 500 रुपए और 5 किलो चावल देके अपना जो जिम्मेदारी था उस जिम्मेदारी से पल्ला झाड़ दिया। এসি কি করেছে? বলছে আমি পিএম কেয়ার ফান্ড বানিয়েছি, পিএম কেয়ার ফান্ডে অষ্টস্তম্ভ লাগিয়েছে, বলছে হিসাব দেবো না। কেন দেবে না হিসাব? কেন দেবে না হিসাব? সরকার যে পয়সা যে কোনো জায়গা থেকে, এই যে ইলেকশনে চলছে, ইলেকশন অশোক ভট্টাচার্য যা ইলেকশনে ক্যাম্পেইনে যা খরচা করবে তারও হিসাব দিতে হবে, আমাদেরকেও হিসাব দিতে হবে। তাহলে একটা পিএম কেয়ার ফান্ড করোনার সময়কালে কারা কারা পয়সা দিল, কি সেই পয়সা দিয়ে খরচা হলো, হিসাব চাইবেন না আপনারা? হিসাব না চাইলে কি হবে? দুপুরবেলা মায়ের দুধ তুলে যে 2 টাকা নিয়ে গিয়ে পাড়াতে গ্রামে ট্যাক্সি কিনে খায়, সেই মা যদি সেই বাচ্চাকে প্রশ্ন না করে যে 2 টাকা নিয়ে তুই কি করলি, তার মানে ওই ছেলেকে তাকে চোরে পরিণত করার জন্য এক ধাপ এগিয়ে দেয়। সরকারের কাছে আপনি যদি জবাব না দেন তাহলে সরকারকেও চুরির পথে আমরাই ফেলে দেবো। ভোট দেওয়া মানে শুধু ভোটটা দিয়ে দেওয়া নয়, ভোট মানে এই দেশের একটা অধিকার, এই দেশের গড়ে তোলার জন্য আপনার যা কর্তব্য সেই কর্তব্যটাকে পালন করতে হবে। তাহলে আমাদের পয়সাতে ইলেকশন হচ্ছে, ইলেকশন কমিশন, ইভিএম এর মেশিন, ভোট কর্মী, প্রিসাইডিং অফিসার, আধা কেন্দ্রীয় যে সামরিক বাহিনী আছে তারা যা যা কাজ করছে, এই ক্যাম্পেইন থেকে শুরু করে সব কিছু বুথ স্লিপ পর্যন্ত আপনার বাড়ি বাড়ি যারা নিয়ে যাচ্ছে, এই পয়সা কাদের? এই পয়সা আমাদের, আপনাদের ট্যাক্স পেয়ারদের পয়সা। সেই পয়সা থেকে ভোট হচ্ছে, সেই পয়সায় ভোটে জিতে একটা সরকার তৈরি হবে। সেই সরকার আমার আপনার পয়সা বাজেটে বরাদ্দ করে স্বাস্থ্য
তার অহংকারে একটার পর একটা তারা আইন নিয়ে আসে, যে আইনগুলো মানুষের স্বার্থের বিরুদ্ধে চলছে। কখনো ইউএপিএ আইন, আপনি কি খাবেন, আপনি কার বিরুদ্ধে কথা বলবেন, কার পক্ষে কথা বলবেন, তার জন্য আইন। কৃষি আইন, কৃষকরা ফসল কোথায় বিক্রি করবে, সরকার কিনবে কিনা, মান্ডি থাকবে কিনা, এমএসপি থাকবে কিনা, রেশন দোকান থাকবে কিনা, তার জন্য মানুষের বিরুদ্ধে আইন। শ্রমিক কর্মী বলছে এতগুলো কর্মী রাখার দরকার নেই, কমিয়ে দাও, তার জন্য আইন। এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে কারখানা বন্ধ করতে গেলে প্রাইভেট মালিককে সরকারের কাছে নোটিশ দিতে হবে যে আমি কারখানা চালাতে পারছি না, আমি বন্ধ করে দিতে চাইছি। এখন সরকার বলছে যে তুমি যখন খুশি বন্ধ করে দাও, আমি তোমাকে প্রশ্ন করবো না, কারণ শ্রমিকদের, লেবারদের, কর্মচারীদের ভবিষ্যৎ দেখা আমার কাজ নয়, আমার কাজ হলো কারখানার মালিকদের ভবিষ্যৎ দেখা। এটা বিজেপির নীতি, এটা পলিসি, এটা এরা আইন তৈরি করেছে। বলছে 10টা ব্যাংকে মার্জ করে দিয়ে 4টা 6টা ব্যাংকে পরিণত করেছে। বাচ্চাদেরকে জিজ্ঞেস করুন যে 10টা ব্যাংকে যত কর্মী চাকরি করছিল, 6টা আর 4টা ব্যাংকে ততজন কর্মী চাকরি করবে না। उसके बाद भी बोलेंगे क्या, बोले हिंदू खतरे में है, और कोई बोलेगी मुसलमान खतरे में है। ना तो हिंदू खतरे में है, ना तो मुसलमान खतरे में है। अगर कोई खतरे में है तो हमारा काज, हमारा रूपी, हमारा रोजगार, हमारा मान, हमारा सम्मान है भारतवर्ष से भविष्य আপনি বিপদ থেকে বাঁচতে গেলে আপনাকে রুখে দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে। রাস্তায় এসে না দাঁড়ালে এদের বিরুদ্ধে বিরোধিতা করা যাবে না। পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম। দিদিমণি কি বলছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, ওই জন্য আমি ইলেকট্রিকের স্কুটিতে সারা রাত চার্জে দিয়ে আমি ডিউটিতে যাবো, নামানো বলছে না। আর ভুলেই গেছে যে ইলেকট্রিক বিলের দামটা 10 বছরে 14 বার যে বাড়িয়েছিল তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তো যদি ইলেকট্রিক বিলের দাম বাড়িয়েছে, ওরা পেট্রোল ডিজেল কয়লার দাম বাড়িয়েছে। सब जिनिसের উপরে वन नेशन वन टैक्स, लेकिन पेट्रोल के ऊपर 4 किस्म का टैक्स, 4 किस्म का टैक्स। पायजामा समझते हैं आप लोग, मुझे पाजामा পরতে গেলে দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে, পাজামা পরতে গেলে দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে। দড়ি যদি না বাঁধা থাকে পাজামাতে, মানুষের মান সম্মান থাকবে না। পেট্রোলের দাম আর পাজামার দাম, আর পেট্রোলের উপরে ট্যাক্স আর পাজামার দড়ির দাম এক জায়গায় হয়ে গেছে। পাজামা তো 25 টাকায় পাওয়া যায়, দড়িটা কিনতে গেলে 100 টাকায় কিনতে হচ্ছে। পাজামা পাচ্ছি, দড়ি পাচ্ছি। পেট্রোল ডিজেলের দামের উপরে 4 রকমের ট্যাক্স। আর কে জানে না যে পেট্রোল, ডিজেল, কয়লা, কেরোসিন, ইলেকট্রিকের দাম বাড়লে সমস্ত জিনিসের দাম বাড়বে। কিন্তু বয়স্ক মানুষেরা অনেকে বসে আছে, সারা জীবনে জমা পুঁজি ব্যাংকে রেখে বসে আছে। ওষুধের দাম বাড়ছে আর ব্যাংকে রাখা টাকা সুদটা কমে যাচ্ছে। ওষুধ বাড়ছে, সুদ কমছে, কোথায় যাবে, কোথায় যাবে? তাহলে যে পলিসিতে আজকে ব্যাংকে রাখা টাকা, যাদের সুদ কমছে কিন্তু যারা ট্যাক্স দিচ্ছে প্রাইভেট সেক্টর, তাদের কিন্তু ট্যাক্স বাড়ছে না, তাদের ট্যাক্স কমছে। গোটা দুনিয়াতে দেখুন, নরওয়েতে দেখুন, সুইডেনে দেখুন, ইউরোপিয়ান কান্ট্রিতে দেখুন, আমেরিকাতে দেখুন, যারা যেখানে ব্যবসা করতে যায় তাদের যা ট্যাক্স আছে সেটা 42% ট্যাক্স। ভারতবর্ষে আম্বানি, আদানি যারা এখানে ব্যবসা করে তাদের 35% ট্যাক্স, ওদের ট্যাক্স 42%, এদের ট্যাক্স 35%। আর এবার করোনার সময় বলেছে অত ট্যাক্স দিতে পারবে না, কত দেবে বলেছে 22, তারপরে 15%। ওদের ট্যাক্স কমাচ্ছে, আপনারা সুদ কমাচ্ছে। আপনার জন্য সরকার নেই, ওদের জন্য সরকার আছে। পুরানা फैमिली प्लानिंग था ना, हम दो हमारा दो, छोटा परिवार सुखी परिवार, হাজবেন্ড ওয়াইফ আর তার দুটো বাচ্চা, ঠিক ওই একই কায়দায় চলছে এই দেশের সরকার। মোদি আর অমিত শাহ, हम दो हमारा दो, अंबानी আর আদানি, গোটা দুনিয়া ভালো। প্রশ্নহীন আনুগত্য চাইছে ওরা, প্রশ্নহীন আনুগত্য। যে আনুগত্যে 15 বছরের যদি জুনেদ মারা যায়, 24 বছরের যদি কবরেজ মারা যায়, 51 বছরের যদি মোহাম্মদ আখলাক মারা যায় মুসলিম বলে, তাহলে সরকারের বিরোধিতা করার জন্য, সরকারের কাজের সমালোচনা করার জন্য ডবল কার পানসারে কালবুর্গি আর গৌরী লঙ্কেশ মারা যায়। ওরা যদি মুসলিম ছিল তাহলে এরা সব কটা হিন্দু, ওরা যদি মুসলিম ছিল তাহলে গৌরী লঙ্কেশ ছিল ব্রাহ্মণ উচ্চ বর্ণ।
করবে। আসলে সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে যেটা এখানে তানিয়া বরকতাজের হয়, যেটা এখানে শিলাজিতের হয়, সেটাই ওখানে গৌরী লঙ্কেশ্বর মূর্তি আর ডাবল কার সংসারের বিরুদ্ধে হয়। তাই এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষে বিজেপির নীতিতে আর যাই হোক আপনি আমি সুরক্ষিত নই সুরক্ষিত। দলবদল করছে অনেক, প্রচুর মানুষ দলবদল করছে। দলবদল যারা করে, নীতির প্রতি যাদের রাস্তা থাকে না, মানুষের প্রতি যাদের বিশ্বাসযোগ্যতা থাকে না, আর বাম রাজনীতি করা এত সহজ নয়। বামপন্থার প্রতি আদর্শকে অবিচল থেকে কাজ করা এত সহজ নয়। বাম রাজনীতি করতে গেলে বলিষ্ঠতার দরকার, দৃঢ়তার দরকার। আপোষ না করার জন্য কোমরের মাজা আর মেরুদণ্ডটা সোজা রাখতে হবে। প্রচুর স্যাক্রিফাইস লাগে, প্রচুর ত্যাগ লাগে। তাই গরিব এই আদর্শের জন্য প্রাণ দিতে পারে। আরো অনেকে আছে যারা এই পার্টিটা ছেড়ে অন্যদিকে চলে যায়। তাদের যাওয়ার রাস্তা খোলা আছে, আমাদের দিকে আসার রাস্তা খোলা নেই। আমাদের কাছে নীতিটা মূল, আমাদের কাছে আদর্শটা মূল। আমাদের কাছে এই নীতি আদর্শতে যারা থাকতে পারবে না, চলে যাও। অনেক ভাগাড় পড়ে আছে, এদিকে যাই না, নেই এদিকে যাই না। কিন্তু আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কি লাভ আছে দলবদল করে? কি লাভ আছে দলবদল করে? কি লাভ আছে এই ধরনের রাজনীতিতে? পশ্চিমবঙ্গের মাটিতে, গোটা ভারতবর্ষের মাটিতে মানুষের জীবন জীবিকার লড়াইকে আরো বেশি বিপদগ্রস্ত করে দেওয়া। কি লাভ আছে? যেখানে কারখানা থাকবে না, যেখানে কাজ থাকবে না, যেখানে সার্ভিস সেক্টর থাকবে না। আমি আপনি কি চাই? আমি আপনি এটাই চাই, এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কোন নেতার ভবিষ্যৎ নির্ধারণ করবে না, আপনার আমার বাড়ির ছেলে, বেকার ছেলেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তার জন্য এবারে বিধানসভা ইলেকশন, তার জন্য এবারে বিধানসভা ইলেকশন। কে জিততে পারবে তার জন্য নয়, তার জন্য নয় যে কে জিতে যাবে, ও জিতবে না এ জিতবে। এবারে নির্বাচন হবে কার যেটা উচিত তার জন্য। তারা বেকারের হাতে কাজের জন্য লড়বে, তারা কারখানার জন্য লড়বে। এরা পশ্চিমবঙ্গে এসে বলছে যে আমরা কাজ দেব, পশ্চিমবঙ্গে এসে বলছে কাজ দেব। তুমি উত্তরপ্রদেশে কাজ দিতে পারলে না, তুমি ত্রিপুরাতে কাজ দিতে পারলে না, তুমি বিহারে কাজ দিতে পারছো না, তুমি পাঞ্জাবে কাজ দিতে পারো না, তুমি মধ্যপ্রদেশে এখন কারণে সেখানে দুর্নীতি করেছো কাজ দিতে পারো না, তুমি গোয়াতে দুদিন পর্যন্ত কাজ দিতে পারো না, তুমি পশ্চিমবঙ্গে এসে বলছো কাজ দেবো। কাকে বোঝাচ্ছ? কেন বোঝাচ্ছ? কিসের জন্য বলছো? पुराना एक तो कहानी था जहाँ पर अकबर, राजा अकबर सब्जी बनाया जाएगा। उस खाने में बोले थे कि आज के राजा अकबर से सम्राट से आज के अपना खाবার খাবে আর সেই খাবার তার সবার সঙ্গে যারা বসে থাকবে তাদেরকে সেই খাবার সার্ভ করবে। বললো কিসের খাবার হবে? বললো বেগুনের খাবার হবে। কেন বেগুন? বললো বেগুনের গোটাটাকে দেখতে একটু মুকুটের মতন, রাজাদের ব্যাপার, রাজশাহীদের ব্যাপার, মুকুটওয়ালা সবজি হয় বেগুন। বেগুনের সবজি বানিয়েছে, বানানোর পরে সবাইকে সার্ভ করেছে, সবাই খেয়েওছে। খেয়ে সবাই বলছে, কেউ বলছে মাশাআল্লাহ, কেউ বলছে সুবহানাল্লাহ। সম্রাট আকবর বললো সবার কথা শুনবো না, বীরবল তুমি বলো কেমন হয়েছে খাবার। বললো হুজুর এই খাবার গোটা দুনিয়াতে এর আগে কায়নাতে কেউ খায়নি। রাজা তো খুশি হয়ে গেল। আকবর বললো কি বানিয়েছি, একবার আমাকেই এনে দাও, আমি যখন ওকে বাড়িতে করে সার্ভ করেছে, আকবর প্রথম খাবারটা তুলে নিয়ে মুখটা বিশ্রী করে বলছেন যে বাপরে এত অখাদ্য খাবার তো আমি আমার জীবনে কোনোদিন খাইনি, তো সবাইকে ছেড়ে দাও। বীরবল তুমি তো আমার নিজের, তুমি কেন আমাকে মিথ্যে বললি? তো বীরবল বললো হুজুর हम आपका गुलाम है, बैगन का गुलाम नहीं है। বেগুনের সবজিটা খারাপ হতে পারে, আমি আপনার বদনাম করবো না। তাই আজকে রাজ্যের সরকার, আজকে দেশের পার্টি, আজকে দেশের মোদি, অমিত শাহ, আজকে বিজেপির পলিসি, ওরা আম্বানি আদানিদের গোলাম আছে। আম্বানি আদানিদের বিরোধিতা করবে না। আম্বানি আদানির পক্ষে গোটা ভারতবর্ষের আর্থিক নীতিকে জলাঞ্জলি দেওয়ার জন্য যে বেগুনের সবজিটা তৈরি করেছে সেটা আমাকে আপনাকে খাওয়াতে চাইছে। আপনি ঠিক করুন, আপনি কি খাবেন? বলুন তো गोबर को गाजर का हलवा बोलकर सर्व कर देना चाह रहे हैं। বিয়ে বাড়িতে গোবরকে গাজরের হালুয়া বলে খাইয়ে দিতে চেষ্টা করছে। আমরা তো আর অন্তর্ভুক্ত নই যে আমরা গোবরকে গাজরের হালুয়া বলে অম্লান বদনে খেয়ে নেবো আর খাবারের নাম লিখিয়ে দেবো। আমরা গোবরকে গোবরই বলি আর গাজরের হালুয়াকে হালুয়া বলতে জানি। আমি জানি। তাই লড়াইটা গোটা পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীরা লড়েছে, লড়াইটা গোটা ভারতবর্ষের বুকে বাম কংগ্রেস লড়েছে।
জিতেছে জিতেছে, আমাদের রাস্তা আছে, আমাদের ভরসা আছে। একজন বেকার হিসাবে, একজন ছাত্র যুব আন্দোলনের কর্মী হিসাবে আমাদের এই ভরসা আশা আছে, আর আপনাদেরকে ওই ভরসা আশা দিতে পারি। এনডিএ গভর্নমেন্টের জোট, অটল বিহারী বাজপেয়ী, যেখানে আমার বাড়ি উল্টি ইস্কো, অনেক পুরনো ইস্পাত কারখানা, অনেক পুরনো। ওই ইস্পাত কারখানাতে ঠিক হলো যে ইস্পাত কারখানাকে বন্ধ করে দিতে হবে, ইস্পাত কারখানা বন্ধ করে দিতে হবে। যারা কাজ করতো ওখানে, চাকরি করতো, তাদেরকে জোর করে বিআরএস দিয়ে দেওয়া হলো। কিছুকে বানপুর ট্রান্সফার করে দিল, কিছুকে আরো কোথাও অন্য জায়গায় ট্রান্সফার করে দিল, করে দিয়ে বললো কুলটি কারখানা বন্ধ হয়ে যাবে। লড়াই শুরু হলো, আন্দোলন শুরু হলো, লাল ঝান্ডা, কংগ্রেস সবাই মিলে হলো, বামপন্থী ছাত্র যুবরা কুলটি থেকে কলকাতা, উত্তরবঙ্গ থেকে সাগর তারা পদযাত্রা করলো, সাইকেল যাত্রা করলো, তারা মিছিল করলো, মিটিং করলো, বললো কারখানা বন্ধ হতে দেবো না। কেন? এই যে শিলিগুড়ি আছে, দেখবেন অনেকগুলো মফস্বল আছে না মফস্বল, সেই মফস্বলে দেখবেন গ্রামে যদি কোথাও কুকুরকে পাড়া থেকে তাড়াতে যায়, তাহলে সব কুকুরকে পেটায়, একটা কুকুরকে দমভর পিটিয়ে দেয়, আর সেই কুকুর এমন মার খায় যে বাকি কুকুরদেরকে মেসেজটা কনভে করে দেয় যে বাবা সব পাড়া যাবে, ওই পাড়া যাবে। ঠিক সেই মতো পরিণতি থেকে যদি আপনি ধরেন, তাহলে যদি আপনাকে বাঁচাতে হয়, তাহলে প্রথমবারই লড়াইটা লড়ে নিতে হবে। এনডিএ গভর্নমেন্টের জোটে কুলটি কারখানাকে, ইস্পাত কারখানাকে বন্ধ করে দিল। ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট, 62 জন লাল ঝান্ডার এমপি, কংগ্রেসের সরকার বাইরে থেকে সমর্থন করল এবং তারা একসঙ্গে গোটা ভারতবর্ষের জুড়ে কমন মিনিমাম প্রোগ্রাম করলো। ওরা বললো কারখানা বন্ধ থাকবে, বাম কংগ্রেস বললো যে কত বাপের বেটা আছে সে দেখেছে কারখানা খুলিয়ে আমরা ছাড়বো। 2008-এ যখন 25শে ডিসেম্বর রামবিলাস পাসওয়ান মন্ত্রী, রামবিলাস পাসওয়ান এলো আর কারখানা খুলে দিয়ে গেল। এটাই লড়াইয়ের নাম, এটাই রাজনীতির নাম। বন্ধ কারখানা খোলার জন্য যে ঐক্যবদ্ধ লড়াই, সেই ঐক্যবদ্ধ লড়াই সেদিন থেকে শুরু হয়েছিল। হয়েছে তো 2020-তে, নভেম্বর মাসে হয়নি ধর্মঘট? বাম কংগ্রেস মিলে শ্রমিকদের সাথে, কৃষকদের সাথে লড়াই করেছে। সেদিন তো বলিনি যে অশোক ভট্টাচার্যকে ভোট দিন, বলেছিলাম না? কৃষকদের কৃষি আইনের জন্য তারপরেও লড়াই আন্দোলন হয়েছে, তারপরেও ধর্মঘট হয়েছে। সেই ধর্মঘটেও 500টা কৃষক সংগঠন আছে, সেখানেও তারা ছিল, আছে। তারপরে নবান্ন অভিযান হয়েছে। এই নবান্ন অভিযানে যে লড়াই আমরা করেছিলাম, আমরা পশ্চিমবঙ্গের বুকে বলেছিলাম যে आरटीआई করছি, आरटीआई চাকরির হিসাব দাও। वो लोग बोले थे साल में 2 करोड़ बेरोजगारों का नौकरी, और पश्चिम बंगाल में ये लोग बोले थे कि साल में 2 लाख बेरोजगारों का नौकरी। जब आप खोजने जाएंगे, তখন আপনি সেখানে হিসাব নিতে যাবেন, তখন ও বলছে পিএম কেয়ার ফান্ডের হিসাব দেবো না, কেউ মঞ্চে দাঁড়িয়ে কি বলছে যে তোরা টাকা দিয়েছিস, সে তোরা হিসাব দে, তোদেরকে হিসাব দেবো। আর যখন আরটিআই করছি তখন চুপ করে আছে। তাহলে আমার আপনার দায়িত্ব কি হয়? এই সরকারটাকে পাল্টে ফেলতে হবে, এই সরকারটাকে ছুঁড়ে ফেলতে হবে, এই সরকারটাকে হারাতে হবে, এই পার্টিটাকে ক্ষমতাচ্যুত করতে হবে। আর এই পার্টিটাকে ক্ষমতাচ্যুত করার জন্য নবান্ন অভিযান হয়েছে। ওরা বলছে তোমরা মুসলমান গরিব পিতা মরেছে বলে তোমরা এত মাতামাতি করছো। আমরা আমাদের সুদীপ্তকেও হারিয়েছি, যে কলেজের ইলেকশন চাইতে দিয়ে মারা গেছে। গোটা পশ্চিমবঙ্গে আজকে ইলেকশন নেই, পঞ্চায়েতের ইলেকশন নেই, কলেজের ইলেকশন নেই, পৌরসভার ইলেকশন নেই, কর্পোরেশনের ইলেকশন নেই। যেখানে সমবায় ইলেকশন হয়েছে, তৃণমূল সেখানে হেরেছে। প্রেসিডেন্সি কলেজ, ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি একবার ভোট করার সাহস দেখিয়েছে, তারপরে বুঝে গেছে যে এসএফআই কি আছে। এসএফআইয়ের মুখের সামনে একবার দাঁড়াতে গেছিল, তৃণমূল হাওয়াতে উড়ে চলে গেছে, আর দ্বিতীয় ফিরে আসেনি। প্রেসিডেন্সি কলেজে আর ইউনিভার্সিটিতে চালু পারবে না, শুধুমাত্র ভোটকে ওরা ভয় পায়, মানুষের ভোটকে ওরা ভয় পায়। তাই শিলিগুড়ির সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের আবেদন, অনেকে আছে যারা চাইছে, আমরা জানি না কি করতে চাইছেন, কি বুঝতে চাইছেন, কেন তৃণমূল বিজেপির দিকে গেছেন। আমরা শুধু আপনাদেরকে এটাই বলতে চাই যে এখনো যদি কেউ ভাবছেন যে বিজেপির পলিসিতে ভারতবর্ষের উন্নতি আছে, পোস্টাল, ব্যাংক, বিমা, বিএসএনএল, রেল, আমাদের চাকরি, আমাদের কর্মসংস্থান, আমাদের রুটি কৃষকের দাম, কৃষকের ফসলের দাম, শ্রমিকের দাম, মা বোনেদের সম্মান, গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান অখণ্ডতা যারা রক্ষা করবে, তারা যদি বিজেপি হয়, তাহলে কিন্তু এই কথাগুলো
ফুটাতে ছাগলের মাথাটা ঢুকিয়ে উপরে একটা কাঠের কুচি থাকে সেটা তুলে দেয়, আর সেটা যখন তুলে দেয় তখন ছাগল যতই চিৎকার করুক তার ওখান থেকে কিন্তু বেরিয়ে আসার সুযোগ থাকে না। এবারে পশ্চিমবঙ্গে বিজেপিকে ভোট দেওয়া মানে হবে আপনার বেকার ছেলের গলাটা ওই ফুটাকে খুলে দিয়ে উপর থেকে কাঠটাকে ঢুকিয়ে দেওয়া। সিদ্ধান্ত আপনারা নিন, আপনারা কি বলেন? বিজেপি বলছে গ্রামে আমাদের কথা আছে, আমাদের ঠাকুমারা বলে হাড়রে জল যায় ভুলুকে তালি দেয়, হাড়রে জল যায় ভুলুকে তালি দেয়। হাড়রে জল মানে মনে করুন বাঁধ আছে, বাঁধ ভেঙে গেছে, সেটার মুখ খুলে গেছে, ওটাকে হাড়র বলে। মুখ খুলে গেছে, হলল হলল করে জল বেরোবে। আমি বাঁধের মধ্যে যদি কোনো একটা ফুটো আছে, সেই ফুটোটাতে যারা তাপ্তি লাগানোর চেষ্টা করে ওই ফুটোটাকে বলে ভুলু। তো হাড়রে যদি জল যায় আর কেউ যদি বলে ভুলুকে আমি তালি দেবো, তাপ্তি দেবো, তা তো হবে না। বিজেপির পার্টিটা গোটা ভারতবর্ষের এখানকার অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতিকে একদম জলের দরে বাইরে বেঁচে দেওয়ার জন্য হাড়রে জল যাওয়া করাচ্ছে। আর পশ্চিমবঙ্গে বলছে আমি ভুলুকে এসে তৃণমূলের তৈরি করা ভুলুকে এসে তাপ্পি দেবো, এ রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না। আর এত কিছু শোনার পরেও যদি কেউ ভাবছেন যে না এবারের মতনও দিদিমণিকে ভোট দিয়ে দেবে, দিদিমণি তো বলেইছেন যে 2021-এ আবার আমাকে ভোট দিয়ে দিন, আবার আমাকে মুখ্যমন্ত্রী করে পাঠান এবং সারা জীবন ফ্রিতে রেশন পান। বলেছে না সারা জীবন ফ্রিতে রেশন পান। আর বলেছে যে আমি যা অন্যায় করেছি তার জন্য আমার দুগালে ঠাস ঠাস করে চড় মেরে নেব। একটা মুখ্যমন্ত্রী বলছে আমাকে দুগালে চড় মেরে নেব, তাও ভালো ভাগ্যিস বলেনি আমাকে নেড়া করে দিন। যদি বলতো যে আমরা ভুল করেছি আমাকে নেড়া করে দিন, তাহলে বোধহয় চারিদিকে কালীঘাটে এবং যেসব জায়গায় তাদের দৌর্দণ্ড প্রতাপ নেতা তাদের চারিদিকে শুধু দুনিয়া কা টাকলা এক জায়গা হোক। আমি বলছি না যে যাদের মাথায় চুল নেই তারা লেগে যান, আমরা নেড়াদের কথা বলছি। আর দিদিমণি নেড়াদেরকে খুব পছন্দ করে। বলেছেন 2011-তে নেড়ারা বেলতলায় গেছে, 2016-তে নেড়ারা আবার বেলতলায় গেছে, 2021-এ নেড়ারা দয়া করে তৃতীয়বারের জন্য বেলতলায় আবার যান। আর এত কিছু যাওয়ার পরেও যদি কোনো নেড়ারা বুঝছেন যেন বেলতলা দিয়ে ঘুরে আসি, তো ঘুরে আসুন, আরেকবার ঘুরে আসুন আপনারা। কিন্তু আপনারা ঘুরে এলো নন্দীগ্রাম বলে দিয়েছে, আর গোটা পশ্চিমবঙ্গের 294টা সিট বলছে অশোক ভট্টাচার্য সমেত যে সংযুক্ত মোর্চার নেতৃত্বে বিকল্প সরকার আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু যারা একবার বেলতলা দিয়ে ঘুরে আসতে চান তারা ঘুরে আসুন, কিন্তু গ্যারেন্টি দিচ্ছি, গ্যারেন্টি দিচ্ছি বেল কিন্তু মাথায় পড়বে আর নেড়া মাথা আগে ফাটবে। আর ফাটলে সেখানে স্টিচ করতে হবে। স্বাস্থ্যসাথীর কার্ডে পয়সা নেই, কিন্তু ও পয়সা তো স্বাস্থ্যসাথীর কার্ডে সেলাইও হবে না, কার্ডটা কিন্তু তাই কাজ কারখানার প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে বামপন্থার আদর্শকে সংযুক্ত মোর্চার নেতৃত্বে বিকল্প সরকার গড়তে নন্দীগ্রাম লড়ছে নন্দীগ্রামের প্রত্যেকটা ইঞ্চিতে কর্মীদের লড়াই আমাদেরকে আরো সোজা, আমাদেরকে আরো শক্ত করেছে। সারাদিন কমরেডরা, সারাদিন কর্মীরা সেখানে ঘুরেছে, লড়াই করেছে, প্রচার করেছে, রাতের বেলা কর্মীদের বাড়িতে থাকতে পারে। যারা এখনো পোলিং এজেন্ট ছিল তারাও আজও নন্দীগ্রামে নিজেদের বাড়িতে থাকতে পারছে না। তারা শুধু চাইছে যে আমরা যাতে ঘর ছাড়া না হই, আবার সারাদিনে এসে নিয়ে তারা এবারে রুখে দিতে চাইছে যে আমরা আমাদের ঘর ছেড়ে যাব না। আর তার জন্য তারা একটা সংস্কৃতি, একটা আইনের শাসন চাইছে। ওই নন্দীগ্রামে আমাদের যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে বলছে যে দিদি আমাদের একসময় লাল গেঞ্জি পরা এখানে বারণ ছিল, লাল টুপি পরা বারণ ছিল। যেদিনকে বিমান বসের র্যালি হয়েছে সেদিনকে যখন আমরা সামনের দিকে যাচ্ছি, পিছনের দিকে যখন আমাদের মিছিল যাচ্ছে, আমাদের 7-8টা টোটো ভাঙচুর করেছে। আর 7-8টা টোটোর একটা ড্রাইভার একটা লাল জামা পরেছিল, ওকে বলেছে লাল জামাটা খুলে দিতে বাধ্য হয়েছে। আর তারপরেও সেই ছেলেটা 2007-এ সেখানে নন্দীগ্রাম পার্টি অফিসের সামনে যে ফল বাজারটা আছে সেই বাজারে জামা কাপড় খুলিয়ে জাঙ্গিয়া পরিয়ে তাকে 20 বার গান ধরে উপোস করিয়েছিল, বলেছিল বল লাল ঝান্ডাটা ছেড়ে দিন। সেদিনকে বলেছিল গান ধরে উপোস করছি, বাকিটা সময় বলবে। সেই ছেলেটা 2021-এর নির্বাচনে মমতা ব্যানার্জির যিনি ইলেকশন এজেন্ট শেখ সুকিয়ার, যার মাথায় 302, 307-এর মাদার কেসের ধারা আছে, তার চোখে চোখ রেখে
যে ছেলেটা জাঙ্গিয়া পরে 20 বার কান ধরে উপোস করেছিল, সেই ছেলেটা সন্ধ্যে 6:30 পর্যন্ত মুখ কাঁপলে দাঁতের দাঁত চিপে বসেছিল। ওই লড়াইটা এখান থেকে শুরু। আমি একবার কান ধরে উপোস করেছি, নবান্নের দোকানে যারা বসে আছে তাদেরকেও কান ধরে উপোস করাতে হবে। ওরা যদি লড়ে দিতে পারে বাপ্পা আমাদের লাশ পিঠে বয়ে, ওরা যদি লড়ে দিতে পারে ঘর পোড়া হয়ে, ওরা যদি লড়ে দিতে পারে 1.5 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে, ওরা যদি লড়ে দিতে পারে একটা পঞ্চায়েতে 2700 কর্মী ঘর ছাড়া থেকে, ওরা যদি লড়ে দিতে পারে আজকে একটা 22-23 বছরের মেয়ে যে আমাদের মুখের সামনে এসে প্রশ্ন করছে যে আমার কি দোষ বলুন, আমার কি দোষ? আজ থেকে 12-13 বছর আগে যেদিনকে আমার 10 বছর বয়স ছিল, সেদিনকে আমার একটাই দোষ ছিল যে আমি যে পাড়াতে বসবাস করি সেই পাড়াতে একজন ছিল যে সিপিএমটা করতে, যে লাল ঝান্ডাটা করতে, যে সিপিআইটা করতে। আমার দোষ এটাই ছিল যে আমার বাবা মা সেই পাড়াতে বসবাস করতো। আর এই দোষে যদি আমি দোষী হই আর তার জন্য যদি মাওবাদী আর তৃণমূল মিলে গোয়াল ঘরে ঢুকে 4 জন মিলে আমার সম্মানহানি করেছে, আমাকে রেপ করেছে, আর 22 বছর বয়সে 23 বছর বয়সে এসে আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যে আমি কেন তৃণমূলের রাজত্বে সরকার থাকবে আর সেই সরকারের পক্ষে আমি ভোট দিতে যাব? ভোটটা দেওয়ার ব্যবস্থা করুন, গণতন্ত্রের পক্ষে নন্দীগ্রাম আছে। তাই আজকে নন্দীগ্রামের ওই 23 বছরের মেয়েটার জন্য, নন্দীগ্রামে ওই ছেলেটা, যে ছেলেটা কলেজে ভর্তি হয়েছিল গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পায়নি, নন্দীগ্রামের ওই ছেলেটা যে ছেলেটাকে কান ধরে উপোস করিয়েছিল, সেই ছেলেগুলো, সেই মেয়েগুলো কিন্তু শিলিগুড়ির দিকে তাকিয়ে আছে যে আমরা যদি লড়াইটা লড়তে পারি তাহলে শিলিগুড়ির মানুষ অশোক ভট্টাচার্যকে ভোট দিয়ে আসলে ভোটটা আমাকে দিক, যে কান ধরে উপোস করেছে ভোটটা আমাকে দিক, যে 12-13 বছর আগে আমি আমার সম্মান হারিয়েছি ভোটটা আমাকে দাও, যে আমি কলেজে ভর্তি হয়েছি কিন্তু গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা পাইনি। তাই আপনাদের উপরে অনেক বড় দায়িত্ব, যে দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আর দায়িত্ব পালন করে নিয়ে সংযুক্ত মোর্চার নেতৃত্বে বিকল্প আমাদেরকে সরকার তৈরি করতে হবে। কোন সরকার? মানুষের সরকার, মানুষের জন্য যে সরকার কাজ করবে। এই সরকারই তো বলেছে যে আর 100 দিনের কাজ নয়, এবারে 150 দিনের কাজ। 100 দিনের পয়সা কেন্দ্রীয় সরকার দেবে, 50 দিনের পয়সা রাজ্যের সরকার দেবে। তৃণমূল বিজেপির কোনো নির্বাচনী ইশতেহারে আপনি এই কথা পাবেন না। ওরা বলছে ভাতা দেবো, আমরা বলেছি চাকরির জন্য বেতন দেবো, কাজের জন্য বেতন দেবো, তার জন্য 150 দিনের কাজ। আমরা বলেছি ওরা কেরোসিনের দাম বাড়িয়েছে, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, ইলেকট্রিক বিলের দাম বাড়িয়েছে। সংযুক্ত মোর্চা বলছে, বাম কংগ্রেস আইএসএফের জোট বলছে যে যারা 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদেরকে বিশেষ ছাড় আর ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করবে। পশ্চিমবঙ্গে যদি 18 বছর বয়সীদের ভোটাধিকার প্রথমবার স্বীকৃত করেছে বামফ্রন্টের সরকার এই পশ্চিমবঙ্গে, এবারও সংযুক্ত মোর্চা বাম কংগ্রেস আইএসএফ জোট বলেছে যে পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রক আমরা তৈরি করব, তাদের রুটি রুজির প্রশ্ন, তাদের রুটি রুজির প্রশ্ন। দিদিমণি বলেছেন যে 2.5 লক্ষ শূন্য পদ তুলে দেবো, বলেছেন না? করোনাটা ঠিক হলে 2.5 লক্ষ শূন্য পদ তুলে দেবো। আমরা বলছি এত বাপের বেটা হয়নি আর এত মগের মুলুক হয়নি। বাম সরকার, বাম ধর্মনিরপেক্ষ শক্তির জোট সংযুক্ত মোর্চার সরকার আসবে, আর আমরা বলছি যে 5.5 লক্ষ শূন্য পদ 1 বছরের মধ্যে পূরণ হবে। এসএসসি পিএসসি টেটের পরীক্ষা বছর বছর হবে, কারখানাও তৈরি হবে। শালবনি থেকে জিন্দাল, জিন্দাল থেকে শুরু করে আমাদের সিঙ্গুর কারখানা যা আছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত কারখানা তৈরি হবে। সিদ্ধান্ত আপনারা নিন, আপনারা নিন সিদ্ধান্ত। নাটবল্টু জানেন তো? নাটবল্টু বেকারদের কোমর ভেঙে দেবার জন্য, ভবিষ্যৎকে নষ্ট করে দেবার জন্য, যদি আমাদের ভবিষ্যতে কেউ যদি ওই নাটবল্টুটা ঘুরিয়ে টাইট করে দিয়েছে, তো রেঞ্জ দিয়ে যদি ওই নাটবল্টুটা ঘোরাতে হয় তাহলে নাটবল্টু ঘুরতে গেলে আপনাকে বাম দিকে ঘোরাতে হবে, বাম দিকে ঘোরাতে। তাহলে যদি আমাদের কাজ কারখানা রোজগারের উপর থেকে তৃণমূল বিজেপির নীতিহীনতার নাটবল্টুকে ঘোরাতে হয়, তাহলে সংযুক্ত মোর্চার নেতৃত্বে বিকল্প সরকার ঘোরাতে রেঞ্জটাকে ধরে নিয়ে অশোক ভট্টাচার্যের নামে বাম দিকে ঘোরান। চাকরি, কাজ, কারখানার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে সংযুক্ত মোর্চা আপনাদের সাথে থাকবে। ভরসা করুন, বেইমানি করব না। আর আমরা জানি লড়াইটা লড়ে নিতে অশোক ভট্টাচার্যরা ওই মাটিতে তৈরি, লাল ঝান্ডা সংযুক্ত মোর্চা ওই মাটিতে তৈরি। একটা দেখবেন টিএমটি বারের অ্যাড দেয়, বলছে আমরা বাঁধবো তবু ভাঙবো না, বলছে না এখন চারিদিকে যে বাঁধবো তবু ভাঙবো না, মানে মেরুদণ্ডটা বেঁকে যাবে।
যার যার খুশি এর পায়ে ওর পায়ে নম করে করে ঘুরে বেড়াবে। আর করছো, এখানেও করছে অনেকে, এর পায়ে ওর পায়ে নম করে ঘুরে বেড়াচ্ছে, শুনলাম নাকি এখন এদিক ওদিক নম করে করে করছে। আমরা বলতে চাই যে আমাদের মেরুদণ্ডটা আমরা বাঁকবও না, আমরা ভাঙবও না। এই মেরুদণ্ড তৈরি করার জন্য অনেক আত্মত্যাগের প্রয়োজন হয়েছে, অনেক রক্তের প্রয়োজন হয়েছে, অনেক বলিদানের প্রয়োজন হয়েছে। আত্মত্যাগ, রক্ত এবং বলিদান দিয়েছে। মেরুদণ্ডটা মানুষের সাথে কাজ করার জন্য আছে। এই মেরুদণ্ডের উপরে ভরসা করুন। ভরসাহীনতার জায়গায় হাত ছেড়ে যাব না। আপনি হাত বাড়ান, আমাদেরও হাত থাকবে, দুটো হাত শক্তভাবে থাকবে। গোটা পশ্চিমবঙ্গের সংযুক্ত মোর্চার নেতৃত্বে কাজ কারখানা রুটি রুটির প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে এখানে বিকল্প সরকার তৈরি হবে। আপনাদের কাছে আমার একটাই আবেদন যে এখানে 2রা মে আরো একটা বড় সমাবেশ করতে হবে আপনাদেরকে। আর তার জন্য যে কটা দিন আছে লেগে পড়ুন নিজের নিজের বুথে, নিজের নিজের এলাকায়। আর সেখানে আবিরটা যখন খেলবেন, অশোক ভট্টাচার্য সংযুক্ত মোর্চার নীতি নিয়ে সামনে থাকবে, আপনারা সাথে থাকবেন। জয় আমাদের হবে। ইনকলাব জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা।